একজন গৃহিণীকে কত কিছু সামলাতে হয়। ঘর গোছানো, রান্না আর সময় বাঁচিয়ে নিজের যত্ন নেওয়া, সব একসাথে সামলাতে হয়। সংসার সামলানোর কাজটাকে কিভাবে আরও সহজ, সুন্দর এবং স্মার্টভাবে করা যায়, আজকের ভিডিওতে তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার প্রথম টিপস হচ্ছে এই যে বেলুন ফিরা নিয়ে। এটা তো আমাদের সবার বাসায় থাকে এবং প্রতিদিনই এটা কাজে লাগে। সকালবেলা যখন রুটি বানাই, রুটি বানানোর পরে এটা ধুয়ে নিয়ে এভাবে শুকানোর পরে যদি এইভাবে একটা ব্যাগ পেঁচিয়ে রেখে দেই, তাহলে কিন্তু এটার সাথে আর কোনো পোকামাকড় বা ময়লা রাখতে পারে না। তো আবার যখন ইউজ করব, এই ব্যাগটা খুলে নিয়ে ইউজ করলেই হয়ে যাবে। তো এই যে আমি একটা ব্যাগ পেঁচিয়ে এইভাবে রাবার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, আবার ফিরেটাকেও এভাবে করে ব্যাগ পেঁচিয়ে রেখে দিব। এতে করে এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবে পোকামাকড়ের হাত থেকে। রান্নাঘরে তো পোকামাকড় থাকতেই পারে, তো এইভাবে করে যদি রেখে দেই তাহলে কিন্তু এই বেলুন ফিরা খুব ভালো থাকবে, পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত থাকবে। পরবর্তী টিপস হচ্ছে ডাল নিয়ে। এখন তো বর্ষাকাল, দেখা যায় বাজার থেকে অনেকগুলো ডাল কিনে আনা হয়। তো এইভাবে রেখে দিলে কিন্তু ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কয়েকটা শুকনা মরিচ এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডালগুলো একদম সুন্দর থাকবে, কোনো রকম কোনো ছত্রাক পড়বে না বা সেই সাথে পোকামাকড়ের আক্রমণও হবে না। বর্ষাকালে লবণে দেখা যায় পানি হয়ে যায়। লবণ এইভাবে অনেক দিন পর্যন্ত রেখে দিলে পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি। এইভাবে করে যদি লবঙ্গ দিয়ে রাখেন তাহলে কিন্তু লবণ পানি হবে না। এই বর্ষাকালেও লবণ থাকবে একদম ঝরঝরে। চিনির মধ্যে অনেক সময় পিঁপড়া ধরে, তো এই লবঙ্গ যদি কয়েকটা চিনির মধ্যে দিয়ে রাখা হয় চিনির পটে, তাহলে কিন্তু আর পিঁপড়া ধরবে না। তো জায়গাটা আমি সাথে সাথে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যখন যে কাজটা করব সাথে সাথে যদি সেটা গুছিয়ে নিই তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কম থাকে। আর ঘরের সব কিছু থাকে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমি ভাত রান্না করার জন্য চাল ধুয়ে নিচ্ছি। তো এই চাল ধোয়া পানিটা কিন্তু আমরা ফেলে না দিয়ে অনেক কাজে লাগাতে পারি। গাছের গোড়ায় দিলে তো সার হিসেবে কাজ করে, সেছাড়া আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই চাল ধোয়া পানিটা। আমাদের সবার ঘরেই কম বেশি এরকম স্টিলের প্লেট বাটি থাকে। তো এই চাল ধোয়া পানি যদি 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই স্টিলের প্লেট বাটিগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো এই যে আমি স্টিলের প্লেট এবং বাটিতে এই চাল ধোয়া পানি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। বিশেষ করে স্টিলের প্লেট বাটিগুলো যদি ঝকঝকে চকচকে না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো এই যে চাল ধোয়া পানি দিয়ে কিছু সময় রেখে দিব, অন্যান্য কাজ করে নিব। তারপরে আপনাদেরকে দেখাবো যে কতটা ঝকঝকে হয়েছে এই স্টিলের প্লেট বাটি। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে প্লেটে কিছু ভাত রয়ে গেছে বা খাবার পরে কিন্তু এরকম প্লেটে মাছ মাংসের ঝুটা বা এরকম ভাত থেকে যায়। তো এইভাবে করে যদি একটা জালি নিচে রেখে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সিঙ্কটা অনেক বেশি পরিষ্কার থাকে। মানে সিঙ্ক পরিষ্কার করতে আর খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। তাছাড়া সিঙ্কে অনেক সময় পানি জমে যায়, সেটাও কিন্তু হয় না। তো এই যে আমি কিন্তু এরকম একটা ঝুড়ি বা ঢাকনা এইভাবে রেখে প্লেট বাটি ধুয়ে নেই। এতে করে সিঙ্কটা সবসময়ের জন্যই ক্লিন থাকে বা সিঙ্ক পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয় না। তাছাড়া এই যে সিঙ্কে পানি জমেও আটকে যায় না। তো এই যে দেখুন আমার সিঙ্কটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে পানিটাও খুব দ্রুত চলে যায়। তো এরকম একটা ঝুড়ি দিয়ে যদি রেখে তারপরে প্লেট বাটি ধোয়া হয় তাহলে কিন্তু সিঙ্কটা খুব বেশি একটা নোংরা হয় না বা পরিষ্কার করতে কষ্ট হয় না। তো এখানে এই যে স্টিলের একটা ছোট প্লেট নিয়েছি, এটা ঝকঝকে করার আর একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে কিছু লবণ নিয়েছি আর হচ্ছে এক টুকরা লেবু। লবণ আর লেবু দিয়ে যদি 2 মিনিটের মতো এইভাবে একটু ঘষে নেই তাহলেও কিন্তু স্টিলের প্লেট বাটি একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। আমরা যখন প্লেট বাটি গ্লাস ইউজ করি সেটা যদি ঝকঝকে না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না। আর স্মার্ট গৃহিণীদের ঘরের সব কিছুই থাকবে একদম ঝকঝকে চকচকে। তো এই যে আমি স্টিলের প্লেটটাকে সুন্দর করে একটু লবণ দিয়ে লেবু দিয়ে ঘষে নিয়েছি। তারপরে দেখুন এই যে স্টিলের প্লেটটা কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে।
তো এরকম যদি টিপস জানা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করা অনেকটাই সহজ হয়ে যায় এবং ঘরের এই ধরনের জিনিসপত্র থাকে সবসময়ের জন্যই ঝকঝকে চকচকে। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে কাঠের চপিং বোর্ড যেটা আমরা ইউজ করে থাকি, বিশেষ করে কাটাকাটির কাজে ইউজ করি, এটা চপিং বোর্ড না হলেও আমি এটাকে চপিং বোর্ড বানিয়েছি যদিও। তো আমরা তো সবাই চপিং বোর্ড ইউজ করি, তো এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, জীবাণুমুক্ত করে রাখতে হয়। তো এখানে লবণ এবং লেবুর ব্যবহার করছি। লবণ এবং লেবু দিয়ে যদি এইভাবে একটু ঘষে নিয়ে এটা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং এটা থাকে একদম জীবাণুমুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চপিং বোর্ড সব সময়ের জন্য কাঠের ইউজ করতে হবে। আমি তো আগে দেখা গেছে প্লাস্টিকের চপিং বোর্ড ইউজ করতাম, আমার বাসায় আছেও প্লাস্টিকের চপিং বোর্ড, এখন আর ইউজ করি না, কারণ ওটা থেকে প্লাস্টিকের কুচো খাবারের মধ্যে মিশ্রিত হতেই পারে, তো সেজন্য। তো এই যে আমি কিন্তু এটাকেই চপিং বোর্ড হিসাবে ইউজ করি আর এইভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কিছুক্ষণ আগে যে স্টিলের প্লেটে চাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন প্লেটটা কতটা বেশি ঝকঝকে চকচকে হয়ে গেছে, শুধুমাত্র এই যে চাল ধোয়া পানিটা রেখে দেওয়ার কারণে। তো এক্ষেত্রে এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু এখন থেকে সবার বাসার স্টিলের প্লেট বাটি থাকবে একদম ঝকঝকে চকচকে। এই যে বন্ধুরা দেখুন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে স্টিলের প্লেট বাটি। তো এই ধরনের জার আমাদের বাসায় তো থাকি, তো এই জারগুলো এইভাবে যে কাগজ বা লেবেল লাগানো থাকে এটা কিন্তু দেখতে খারাপ লাগে, এটা কিন্তু বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি এই জারটা। তবে এরকম যদি একটু ক্লিন করে না নিই তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো আমি অনেক দিন ধরেই এই যে উপর থেকে টানাটানি করার চেষ্টা করছিলাম, যে কিছুতেই এটা সুন্দরভাবে পরিষ্কার করতে পারছিলাম না। হঠাৎ করে এই টিপসটা মাথায় আসলো আর আপনাদের সাথেও শেয়ার করলাম। একটু কুসুম গরম পানির মধ্যে কিছুটা সময় আমি ভিজিয়ে রেখেছি, তারপরে দেখুন এই যে আলতো হাতে আমি ঢলে নিচ্ছি আর সাথে সাথে এই যে লেবেলটা সুন্দর করে উঠে যাচ্ছে। তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু এই রকম জারগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি, যেটা কিনা আমার আগে জানা ছিল না। তো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এই কাগজটা একদম নরম হয়ে উঠে যাচ্ছে। মাত্র 5 থেকে 10 মিনিটের মতো কুসুম গরম পানির মধ্যে আমি এই জারটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটু তারের মাজনি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বোতলটা কতটা সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে আর লেবেলটাও উঠে গেছে একদম খুব সহজে। তো এখন এইটাই আমি কিন্তু বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবো, চিনি, লবণ বা ডাল এই জাতীয় জিনিসপত্র। তো তার পরবর্তী টিপস হচ্ছে এই যে চুলা যেটাতে আমরা রান্না করি প্রতিদিন, রান্না করার সময় কিন্তু চারিদিকে এরকম তেল ছিটে নোংরা হয়ে যায়। সবসময়ের জন্য এটা পরিষ্কার করে রাখতেই হয়, না হয় চুলাটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এইভাবে যদি একটা কাপড় বা তোয়ালে হাতের কাছে রাখা যায়, একটু ভিজা কাপড় দিয়ে যদি এভাবে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সবসময়ের জন্যই চুলাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব বেশি একটা ডিপ ক্লিনের দরকার হয় না। রান্না করার সময় হাতের কাছে যদি এরকম একটা তোয়ালে একটু ভিজিয়ে রাখা যায়, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চুলাটা সবসময়ের জন্যই পরিষ্কার রাখা যায়। আমার কাছে মনে হয় যে এরকম করে পরিষ্কার করে নিলে চুলাটা খুব বেশি একটা কষ্ট করে পরিষ্কার করার দরকার হয় না। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু ধোয়া মোছার কাজ করে থাকি সব সময় রান্নাঘরের সিঙ্কের পাশে। দেখা যায় কি চারদিক থেকে পানি ছিটে সিঙ্কের নিচে ময়লা হয়ে যায়, মানে পানি পড়ে কেমন একটা অবস্থা হয়ে যায়। এভাবে করে যদি একটা পাপোশ দিয়ে রাখি আর সিঙ্কের পাশে যদি একটা পুরনো কাপড় বা তোয়ালে দিয়ে রাখি তাহলে কিন্তু এই পানি ছিটে এসে ফ্লোরটা ময়লা হয় না বা নোংরা হয় না। পরবর্তী টিপসে চলে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডিমের খোসা। প্রতিদিনই কিন্তু আমরা ডিম রান্না করি বা ডিম কোনো না কোনো কাজে ইউজ করি, ডিমের খোসাগুলো ফেলে দেই। ফেলে না দিয়ে এটা কিন্তু কাজে লাগাতে পারি। অনেক দিন ধরে ইউজ করতে করতে ব্লেন্ডারের ব্লেডগুলো কিন্তু ধার কমে যায়। তো এইভাবে করে যদি একটু ধার দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো আমি এখানে হচ্ছে ডিমের খোসাগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর ডিমের খোসার গুঁড়া কিন্তু বিভিন্ন কাজে লাগে,
দেখা যায় কি গাছের গোড়ায় যদি ডিমের খোসার গুঁড়া দেই তাহলে কিন্তু সার হিসেবে ভালো কাজ করে। সেই সাথে আরেকটা কাজ করি আমি, এখানে দেখুন একটা কড়াই নিয়েছি আর ডিমের খোসার গুঁড়া সাথে ভীম এটা দিয়ে একটু হালকাভাবে ঘষে নিচ্ছি। একদম সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যায় এই যে ডিমের খোসা দিয়ে মাজার কারণে এরকম ধরনের কড়াইগুলো। তো এই যে দেখুন ডিমের খোসা দিয়ে মাজার কারণে কড়াইটা কত সুন্দর চকচকে হয়ে গেছে। তাছাড়া এই যে ডিমের খোসার গুঁড়া যদি সিঙ্কের পাইপে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় পানি আটকে যায়, সেটা আর যায় না, একদম পাইপটা ক্লিয়ার হয়ে যায়। ডিমের খোসা আমাদের কত কাজে লাগে তাই না? তো আমরা কি করি, এগুলো ফেলে দেই। ফেলে না দিয়ে যদি এইভাবে কাজে লাগাই তাহলে কিন্তু সংসার খরচ অনেকটাই বেঁচে যায় বা আমাদের কাজও অনেকটা সহজ হয়ে যায়। তো এখানে এই যে আমি রান্নার কড়াইটা অন্য একটাভাবে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। একটা কাপড় কাচা সাবান দিয়ে যদি এই ধরনের কড়াইগুলো মাজা যায় তাহলে কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। এই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের যে কড়াই পাতিল থাকে আমাদের বাসায়, আমরা দেখা যায় এগুলোতে রান্না করি, তারপরে এই কালারটা একটু মানে ঝকঝকে করার জন্য যদি এইভাবে হুইল বা 570 তিব্বত যে সাবান এটা দিয়ে যদি একটু তারের মাজনি দিয়ে ঘষে নেওয়া যায়, খুব সুন্দর একদম ঝকঝকে চকচকে হয়ে যায় এই পাতিলগুলো। তাছাড়া আমরা যে এই যে পানি রাখার কলসি ইউজ করি, এই ধরনের কলসিগুলো, তো এগুলোও কিন্তু এইভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারি, কলসিগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে আমাদের রান্নাঘরের সব কিছুই থাকবে ঝকঝকে চকচকে। তো বন্ধুরা দেখুন এই যে আমার পানির কলসিটা কতটা সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে। অনেক দিন পুরনো হয়ে গেলে কিন্তু ঝকঝকে ভাবটা থাকে না। তো এক্ষেত্রে এইভাবে করে একটু ঝকঝকে করে নিতে পারি। পরবর্তী টিপসে চলে আসছি। আমরা যখন মাছ খাই, মাছের কাঁটা গলায় লেগে যায়। অনেক সময় বাচ্চারা বাসায় থাকলে বাচ্চাদেরও কিন্তু এরকম মাছের কাঁটা গলায় আটকে যায়, সেক্ষেত্রে অনেকটা বিপদে পড়তে হয়। তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, সেই সাথে লেবুর রস দিব। কুসুম গরম পানির সাথে লেবুর রস দিয়ে একটু বেশি পরিমাণে লেবুর রস দিয়ে যদি খাওয়া হয়, এই পানিটা পান করা হয়, তাহলে কিন্তু গলার কাঁটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো এই টিপসটা জানা থাকলে কিন্তু হঠাৎ বিপদ থেকে আমরা রেহাই পাবো। তো বন্ধুরা এমনিতেও আমরা কিন্তু সবাই এই সিজনে লেবু পানি খেয়ে থাকি। লেবু পানিটা অনেক বেশি উপকারী আমাদের সবার জন্যই। তো যাই হোক, পরবর্তী টিপসে চলে আসছি। এই যে লেবুর খোসাগুলো আমরা কিন্তু ফেলে দেই, লেবুর খোসাও কিন্তু অনেক কাজে লাগে। তো এই যে আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা অনেক সময় মাছ মাংস যখন কাটা ধোয়ার কাজ করি, হাত থেকে কিন্তু একটা গন্ধ আসে। তো লেবুর খোসা যদি এভাবে ফেলে না দিয়ে হাতে একটু ঘষে নিয়ে হাতটা ধুয়ে নেই তাহলে কিন্তু গন্ধ একদম চলে যাবে। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের সাথে এতগুলো কাজ শেয়ার করেছি, তারপরে এই যে আমার ভাত হয়ে গেছে। নতুন গৃহিণী আপুদের জন্য একটা টিপস শেয়ার করছি। অনেক সময় আমরা কিন্তু ফ্যান জ্বালাতে পারি না, ভয় পাই যে হাতে ফ্যান পড়ে কিনা, ফ্যান বা মার আমরা যে যেটাই বলি না কেন। তো এইভাবে যদি একটা ঝাঁঝরি থাকে ঘরে, তার সাহায্যে যদি ভাতটাকে এইভাবে ঝারিয়ে নেওয়া যায়, ফ্যান ঝারিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই যে হাতে গরম ফ্যান লাগবে বা হাত পুড়ে যাবে এই ভয়টা আর থাকবে না। এই টিপসটা আমার নতুন গৃহিণী আপুদের জন্য, যারা কিনা ভাত রান্না করতে পারেন কিন্তু ফ্যান জ্বালাতে পারেন না, তারা কিন্তু এইভাবে করে ফ্যান জ্বালিয়ে নিতে পারেন আমার মতো করে। তারপরে এই যে ভাতের ফ্যান বা মার এটা কিন্তু ফেলে না দিয়ে বিভিন্ন কাজে লাগানো যায়। আর ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে গাছের সার হিসেবে কাজ করে, বা ভাতের মার দিয়ে মাছ ধুলেও কিন্তু মাছ অনেক বেশি পরিষ্কার হয়। মানে কুসুম গরম যখন থাকে ভাতের মারটা, সেটা দিয়ে যদি মাছ ধোয়া হয় মাছ কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। তো বন্ধুরা আমার একটা প্লাস্টিকের জার নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা কাজে লাগিয়েছি ফেলে না দিয়ে। এখানে কিছু হাতা খুন্তি চামচ এগুলো রেখে দিয়েছি, ফেলে না দিয়ে কিন্তু এগুলো কাজে লাগানো যায়। তো পরবর্তী টিপস হচ্ছে এই যে রান্না করার সময় খুন্তি আমরা চুলার পাশে রাখি, দেখতেও খারাপ লাগে বা চুলার উপরে ময়লা লেগে যায় বা তেল মশলা লাগে বা চুলার উপরে ময়লা থাকলে সেটাও কিন্তু এই খুন্তিতে লেগে যায়, আর সেটা দিয়ে যখন আবার নাড়াচাড়া করি এই রান্না খাবারের মধ্যেও লাগে। তো এক্ষেত্রে এইভাবে যদি একটা ছোট পিরিচ বা বাটি রেখে দেই, তার মধ্যে যদি এইভাবে খুন্তিগুলো রেখে দেই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়।
মানে আলাদা করে যাদের খুন্তি রাখার জিনিস আছে তাদের কথা ভিন্ন, যাদের ঘরে এরকম খুন্তি রাখার কোনো কিছু নাই তারা চাইলে কিন্তু এইভাবে ছোট পিরিচ বাটি এগুলো রেখে দিতে পারেন, তার উপরে খুন্তিটা রাখতে পারেন। রান্নাঘরের এই যে সবজির খোসা, কলার খোসা এগুলো ফেলে না দিয়ে যদি ভিজিয়ে রাখি সেই পানিটা কিন্তু একদিন পরে গাছের গোড়ায় দিতে পারি, সার হিসেবে ভালো কাজ করবে। তো বন্ধুরা, আমার টিপসগুলো কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই তো হাতের যত্ন নিয়ে নিচ্ছি আজকে, তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।